স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন হাজি। ভোর 5টা 35 মিনিটে বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আগামী 22 জুলাই পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট। হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। হজ যাত্রার প্রথম ফ্লাইটে করে মক্কায় গিয়েছিলেন আব্দুল মান্নান দম্পতি। পবিত্র কাবা ছুঁয়ে 40 দিন পর সুস্থ দেহে ফিরলেন প্রিয় সন্তানদের কাছে। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ ঠিকভাবে হজ করার জন্য দিছে। নিয়ত করে আসছি, আমরা সব ছেলে মেয়েকে নিয়ে আবার যাব। আব্দুল মান্নান দম্পতির মতো পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে করে দেশে ফিরেছেন 417 জন যাত্রী। কাবায় যখন গিয়েছি মনে হচ্ছে যে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। আবার ছুঁয়ে বলে এসেছি যেন আল্লাহ আমাদের আবার নিয়ে আসে। এবার সৌদি আরবে অতিরিক্ত গরমের কারণে বেশ বিড়ম্বনায় পড়তে হয় মুসল্লিদের। মারা যান 27 জন বাংলাদেশি। তবে এবারের ব্যবস্থাপনা নিয়ে খুশি হাজিরা। আমাদের গভর্নমেন্টের যে লজিস্টিক সাপোর্ট, সেই সাপোর্ট অনুযায়ী ভালোই দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহমান হিসাবে গিয়েছি, ওইখানে ওনাদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা সবকিছু ভালো ছিল। প্রতি বছর হজ শেষে ফিরতি পথে ফ্লাইট বাতিল সহ নানা ভোগান্তি হয়। এবার এ ধরনের জটিলতায় পড়তে হবে না বলছে বিমান কর্তৃপক্ষ। অন্য কোনো ইয়ার কারণে, আবহাওয়া বা ইয়ার কারণে হইলেও সেটা আগে থেকে জানিয়ে দিয়ে যাতে তাদের কমফোর্ট বজায় রাখা যায়। বিমানের ইয়া তো কোনো টেকনিক্যাল কারণে হইতে পারে, কিন্তু সেটার ম্যানেজমেন্টের প্রস্তুতি রয়েছে আমাদের। এদিকে দেশে ফেরা হাজিদের ভোগান্তি লাঘবে আলাদা কাউন্টার সহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এভিয়েশন কর্তৃপক্ষ। তৃতীয় টার্মিনাল হয়ে যাচ্ছে, আমাদের ক্যাপাসিটি বাড়বে। আশা করি এই ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে যখন আমাদের টার্মিনাল 3 আমরা পরিচালনা শুরু করব। এবার হজ পালনে সৌদি আরবে যান 85,225 জন। আগামী 22 জুলাই পর্যন্ত তাদের জন্য পরিচালনা করা হবে ফিরতি ফ্লাইট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই স্বীকৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, আহ্বান জানানো হয়েছে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনের বৈধ অধিকারকে সমর্থন জানায় দেশটি। পাশাপাশি চলমান সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে রয়েছে পশ্চিমা এশিয়ার দেশটি বলে জানানো হয় বিবৃতিতে। এতে ইসরায়েলের কঠোর সমালোচনাও করা হয়। এরই মধ্যে আর্মেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। সম্প্রতি ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। মরুর দেশে সবুজের ছোঁয়া আর শীতল স্বচ্ছ জলধারার এই পর্যটকদেরকে বেশ আকৃষ্ট করেছে ওমানের সোমথ ন্যাচারাল পার্ক। পর্যটকদের আকৃষ্ট করতে ও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ছুটির দিনে স্থানীয়দের পাশাপাশি পরিবার, বন্ধু বান্ধব ও নিয়ে পার্কে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রুক্ষ মরুর বুকে এক বিস্ময় ওমানের সোমথ ন্যাচারাল পার্ক। সুউচ্চ পাহাড়, বয়ে চলা জলরাশি, সবুজ গাছ, গোটা এলাকায় ছড়িয়েছে মুগ্ধতা। প্রতিদিনই পার্কে ভিড় জমান নানা বয়সের পর্যটকরা। রাজধানী মাস্কাট থেকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে সোমথ ন্যাচারাল পার্কে। পুরো ওমানে যখন চলছে তীব্র তাপদাহ, সেখানে সবুজের আধিক্য আর স্বচ্ছ পানির ধারা কমিয়ে দিয়েছে পুরো এলাকার তাপমাত্রা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কে তাই বুক ভরে শ্বাস নিতে পারেন পর্যটকরা। এখানে এসে খুবই ভালো লাগতেছে। এখানের পরিবেশ, ফ্যামিলি সহকারে আমরা বন্ধু বান্ধব মিলে এখানে আসছি। সোমথ ন্যাশনাল পার্ক আমরা অনেক খুশি, এখানে এসে আমরা অনেক এনজয় করতেছি। এখানে পানিও অনেক ঠান্ডা, এই গরমের মধ্যে আপনি দেখবেন কোথাও এরকম ঠান্ডা পানি পাওয়া যায় না। অনেক ভালো পরিবেশ, খুবই নিরাপত্তা, কোনো ধরনের অসুবিধা নেই। ফ্যামিলি সহ আপনি যে কোনো ইভেন্টে আসছেন এখানে। দর্শনার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি দেশের পর্যটন শিল্পেও ভূমিকা রাখছে সোমথ ন্যাচারাল পার্ক। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। নিজ দেশ ও পরিবার পরিজন ছেড়ে প্রবাসের বুকে ঈদের আনন্দ যেন অনেকটাই ম্লান লেবাননের প্রবাসী বাংলাদেশিদের। হাসি মুখে প্রবাসে একের পর এক ঈদ কাটালেও
প্রকৃত ঈদের আনন্দ নিজ দেশে বলেই মনে করেন প্রবাসীরা। তাদের অভিযোগ, পরিবারের সাথে ঈদ কাটানোর ইচ্ছা থাকলেও প্রবাস জীবনের ব্যস্ততার কারণে তারা দেশে যেতে পারছেন না। প্রতি বছর আপনজন ছেড়ে একঘেয়েমি ঈদ কাটান তারা। সবাই এই বছর স্বতঃস্ফূর্তভাবে আমরা ঈদটা উদযাপন করছি। বিগত দিনের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। প্রবাসের মাটিতে আমরা পরিবারকে টাকা দিয়ে তারা যদি ভালো একটা ঈদ কাটাতে পারে, এতে আমরা অনেকটা খুশি। সকাল থেকে যেহেতু আমি একা এখানে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, এই আগের দিন থেকেই সবকিছু প্রিপেয়ার করে অনেক দেশীয় আইটেম খাবার রান্না করছে। আমরা সকলে মিলে তৃপ্তি ভরে খাবারটা খেলাম। এটাই আমাদের ঈদ। ছোট ভাই ব্রাদার যারা ছিল, ছোট ভাই বড় ভাই যারা ছিল, তাদেরকে ইনভাইট করছি। তারা দুপুরে আসছে, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। এটাই প্রবাসীদের ঈদ। গাজার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। খান ইউনিসে বিমান হামলায় শিশুসহ প্রাণ গেছে 3 জনের। বৃহস্পতিবার মধ্যরাতে স্কুলের ভবন লক্ষ্য করে চালানো হয় এই হামলা, যাতে স্কুলটি সহ ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কয়েকটি ভবন। যদিও তা মিসাইল লঞ্চিং সাইট হিসেবে ধ্বংস করার দাবি ইসরায়েলি বাহিনীর। হামলা চালানো হয় উত্তর গাজাতেও। বোমাবর্ষণ করা হয় নুসেইরাত মাঘাজি ক্যাম্প সহ দেইর আল বালাহ ও রাফার আশেপাশের এলাকায়। এদিকে দখলকৃত পশ্চিম তীর থেকে 8 ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। অভিযান ও তল্লাশি চালানো হয় বিভিন্ন বাড়িতে। চলমান এই আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 37,500। যুক্তরাজ্যে আসন্ন 4 জুলাই জাতীয় নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। লেবার পার্টির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী টিউলিপ সিদ্দিকী। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নর্থ ইংল্যান্ডের বার্নলি সংসদীয় আসনের লেবার পার্টির প্রার্থী অলিভার রায়ান এর নির্বাচনী প্রচারণা। সেখানে অংশ নেন টিউলিপ সিদ্দিকী। এ সময় তিনি দেশের উন্নয়নে লেবার পার্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে আসন্ন জাতীয় নির্বাচনে লেবার পার্টিকেই ভোট দেওয়ার আহ্বান করেন। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন লর্ড ওয়াজেদ খান, বার্নলি কাউন্সিলের প্রথম বাংলাদেশি মেয়র কাউন্সিলর শাহ হোসেন সহ লেবার পার্টির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। If we want investment in our public services, if we want to grow the economy, and I'm part of Rachel Reeves' team in the Shadow Treasury team, we've got to vote Labour. We'll have power if we have a Labour government. So bear that in mind when you cast your vote on the 4th of July. Tulip is a great ambassador, not for the residents in her constituency, but also the Bangladeshi diaspora. তিস্তার পানি বণ্টন নয়, ব্যবস্থাপনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায় দুই দেশ। প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে আসতে পারে এই নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, নতুন পুরনো মিলিয়ে 9 থেকে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরে। দিল্লি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। ভারতীয় সময় বেলা 3:40 দিল্লি এসে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এ সময় উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 91 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান নেন ভারতের হোটেল তাজ প্যালেসে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় নতুন সরকারের সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সেই ব্যাপারে একটা ভিশন ওনারা দিবেন এই দুই দেশের জনগণের জন্য। সেই ভিশন স্টেটমেন্টটা কালকে আমরা দেখতে পাবো। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাত এবং ডিজিটাল খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। এছাড়া হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক বৈঠকে নতুন এবং পুরনো মিলিয়ে 9 থেকে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে, যার মধ্যে তিস্তার পানি বণ্টন নয়, পানি ব্যবস্থাপনা নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। তিস্তাতে আমরা জানি যে ভারতের সাথে আমাদের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে যেগুলো আমরা শেয়ার করি। তো সেগুলোর সবগুলোর সাথেই বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন পর্যায়ে রয়েছে। তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে, এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে। সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। এছাড়া প্রতিরক্ষা অংশীদারিত্ব, গঙ্গা চুক্তি নবায়ন, দুই দেশের উন্মুক্ত সীমান্তে সীমানা প্রাচীর দেয়া
ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন পেঁয়াজ, চিনি সরবরাহের সিদ্ধান্ত ও 2017 সালে বাংলাদেশের সাথে হওয়া $450 কোটি ঋণ চুক্তির অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে দুই শীর্ষ নেতার মধ্যে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। পরে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। দ্বিপাক্ষিক এই সফরে আগামীকাল দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতার মধ্যে আলোচনায় প্রাধান্য পাবে তিস্তা প্রসঙ্গ। পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে চায় বাংলাদেশ এবং ভারত। সেটি করা গেলে দুই দেশই যে উইন উইন সিচুয়েশনে পৌঁছাবে সেটি মনে করছেন অনেকে। একই সাথে ডিজিটাল কোঅপারেশন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সরবরাহ নিয়েও আলোচনা হবে এবং প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পাবে দুই দেশের মধ্যে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। দক্ষিণ কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মাঝেই সীমান্তে দেয়াল তুলেছে উত্তর কোরিয়া, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রকাশ হওয়া স্যাটেলাইট ইমেজে দেখা যায় দুদেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলের বেশ কয়েকটি স্থানে নির্মাণ করা হয়েছে দেয়াল। বাফার জোনের 3টি স্থানে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে তোলা হয়েছে এই দেয়াল, যা দুদেশের মধ্যকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি বিশ্লেষকদের। ধারণা আরও কয়েকটি স্থানে তোলা হয়েছে দেয়াল, তবে ঠিক কবে নাগাদ শুরু হয়েছে এই নির্মাণ কাজ তা এখনো অস্পষ্ট, যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিয়ংইয়ং। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।